মাঝে মাঝে কোলাহল ছেড়ে বেরিয়ে পড়তে হয় মনের শান্তির খোঁজে। তাই এই শীতের মরশুমে বেরিয়ে পড়েছিলাম আমিও। কলকাতা থেকে একদম কাছেই একদিনে ঘুরে আসার এক সেরা ঠিকানা হতে পারে এই জায়গাটা। তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই এমন এক সফরে যেখানে চার্চের ঘণ্টা, ইতিহাস প্রাচীন মসজিদ, মস্কোর সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রালের মতো দেখতে এক জাগ্রত দেবীর মন্দির আর এক আশ্রমের শান্ত পরিবেশ সব মিলবে একই সাথে। আজ আমরা ঘুরে দেখব ব্যান্ডেল চার্চ, হুগলির ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির আর লাহিড়ী বাবার আশ্রম। তো এই জায়গাগুলো আমরা কিভাবে যাব, কিভাবে পৌঁছাবো, সেখানে গিয়ে কীভাবে ঘুরবো, তো সব তথ্য থাকবে এই ভিডিওতে। তাই জন্য ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এইখানে পৌঁছাতে গেলে আপনারা যেখানেই থাকুন না কেন প্রথমেই চলে আসুন হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ইস্টার্ন রেলওয়েতে বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসুন প্রথমে ব্যান্ডেল। তারপর সেখান থেকে টোটো নিয়ে বা অটো নিয়ে আপনারা আপনাদের যাত্রা শুরু করুন। এখন বেলা 12টা বাজে, আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। তো এখানে শেয়ার টোটো পাওয়া যায়, আবার রিজার্ভ করেও পাওয়া যায়। তো দেখি কোনটায় গেলে সুবিধা হয় সেটা আপনাদেরকে জানাবো। চলুন। আমরা এখন ব্যান্ডেল চার্চে যাওয়ার জন্য টোটোর লাইনে দাঁড়িয়ে আছি। তাহলে অটোর ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো এখনও আসেনি। এইখান থেকে ছাড়বে আপনার অটো আসলে পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে অটো করে আমরা তারপর যাবো। এখন উঠে পড়েছি, যাচ্ছি ব্যান্ডেল যাওয়ার রাস্তায়। ব্যান্ডেল স্টেশনে নেমে প্রথমেই শেয়ারিং অটোতে চেপে আপনি চলে আসুন ব্যান্ডেল চার্চ। তারপর এখানে আপনি অনেক টোটো, শেয়ারিং টোটো বা রিজার্ভ টোটো অপশান পেয়ে যাবেন। সেখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো বুকিং করে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন। তো ব্যান্ডেলে এসে এখন আমরা একটা টোটো বুক করে নিয়েছি। তো এরা আমাদেরকে ব্যান্ডেল চার্চ দেখাবে, ইমামবাড়া দেখাবে, তারপরে আপনার দেখাবে হংসেশ্বরী কালী মন্দির, আর তারপরে লাহিড়ী বাবার আশ্রম। এর সাথে সাথে দেখাবে রঘু ডাকাতের কালীবাড়ি, আর তার সাথে গাজী দরগা। এগুলো সব দেখাবে। এগুলো দেখাবার জন্য আমাকে ওনারা 700 টাকা বলেছেন, তবে একটু বার্গেন করে আমি ওনাদেরকে 600 টাকা রাজি করাতে পেরেছি। আপনারা যদি আরও ভালো বার্গেন করতে পারেন তাহলে আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন কতটা সেটা আমি জানি না। আর প্লাস এখানে আপনি শেয়ারিং অটো পাওয়া যায়, তবে আমরা যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম সেই জন্যে বারে বারে টোটো চেঞ্জ করব, টোটো কোথাও দাঁড়িয়ে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। সেই জন্য আমি বুক করে নিয়েছি একেবারে, যাতে এই জায়গাগুলো কমফোর্টেবলি ঘোরা যায়। আর নইলে আপনি এখান থেকে ইমামবাড়া অবধি আর ব্যান্ডেল অবধি তো অ্যাভেলেবেল টোটো পাবেন, কিন্তু ইমামবাড়া থেকে আপনার হংসেশ্বরী মন্দির আর হংসেশ্বরী থেকে লাহিড়ী বাবার আশ্রম, এইগুলোর জন্য আপনি অ্যাভেলেবেল টোটো ওইভাবে পাওয়া অতটা যাবে বলে আমার জানা নেই। সেই জন্য এখানে একটু সমস্যা হতে পারে, সেই জন্য যাতে সেই সমস্যাগুলো ফেস না করতে হয় সেই জন্য আমি একেবারেই বুক করে নিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো সেটা করবেন। তো এখন আমরা যাচ্ছি প্রথমে ইমামবাড়াতে। ইমামবাড়াটা দেখে তারপর আমরা আরও ব্যান্ডেল চার্চের দিকে এগোবো আর অন্যান্য জায়গাগুলো দেখবো। তো চলুন যাওয়া যায়। ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়ার ডিস্টেন্স খুব বেশি একটা নয়, ওই 1.5 কিলোমিটার মতো। তাই খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়। তো আমরা এখন ভেতরে চলে এসেছি ইমামবাড়ার ভেতরে। ইমামবাড়ার ভেতরে হচ্ছে এন্ট্রি ফিজ হচ্ছে এখানে লাগে, এখানে 20 টাকা করে এন্ট্রি ফিজ লাগে জনপ্রতি। এরা এই যে একটা টিকিট দেখতে পাচ্ছেন, এই টিকিটটা দিয়ে দেবে 20 টাকা এন্ট্রি ফিজ দিয়ে। এরপর এখন আমরা এই ভেতরটা ভালো করে ঘুরে দেখবো, চলুন।
এখন এখানে দেখতে পাচ্ছেন পেছনে হুগলির ইমামবাড়া আছে। তো এর ভেতরে আমরা প্রবেশ করেছিলাম, এর ভেতরে এখন প্রবেশ করতে দেবে না ক্যামেরা নিয়ে, সেই জন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো এবং ওপর থেকে ছাদের ওপর থেকে আপনার ঝাড় লণ্ঠন ঝুলছে প্রচুর পরিমাণে। আর যেটা বোঝাই যাচ্ছে ওখানে ভেতরে বললো যে ওর ওপরে নাকি প্রদীপ ওই ঝাড় লণ্ঠনগুলোর মধ্যে জ্বলতো। আর ওখানে এত প্রদীপ সংখ্যায় রয়েছে ঝাড় যে যখন ওই অতগুলো ঝাড় একসাথে জ্বলবে প্রদীপের আলোয় তখন ভেতরটা কতটা সুন্দর দেখতে লাগবে। আর ভেতরের দেওয়ালে আপনার কোরআনের বক্তব্যগুলো আরবিতে লেখা আছে। গোটা ইমামবাড়াটার ভেতরে যে ইয়েটা আছে তার ভেতরটাতে গোটাটাতে কোরআনের বক্তব্যগুলো লেখা আছে। আর হচ্ছে এই ইমামবাড়াটা আপনার 1841 সালে মোহাম্মদ মহসিন তৈরি করতে আরম্ভ করেছিলেন আর 1861 সালে এটা সমাপ্ত হয়েছিল। এটা আপনার প্রায় 20 বছর লেগেছিল বানাতে। আর দেখতে পারবেন এটা হচ্ছে আপনার দোতলা একটা বিল্ডিং। আর এই দিকে আপনার রয়েছে একটা ঘড়ি। এই ঘড়িটার পাশে আছে আপনার দুটো ওয়াচ টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারগুলোর দিকেও আমরা যাব। তো এখন এখানে এই দিকে রয়েছে আপনার একটা সূর্য ঘড়ি, তো সেই সূর্য ঘড়িটার দিকে আমরা এখন যাব, গিয়ে দেখবো। তো চলুন যাওয়া যাক, আসুন। তো এইদিকে হচ্ছে সূর্য ঘড়ি আর এইদিকে হচ্ছে ইমামবাড়া আর পেছনেই রয়েছে হুগলি নদীর তীরে অবস্থিত হচ্ছে এই ইমামবাড়া। আর হুগলি নদীর ওই দিকে হচ্ছে আপনার ব্যান্ডেল চার্চ। এই নদী পথে আপনার নৌকা করেও ব্যান্ডেল চার্চের দিকে যাওয়া যায়। আর এখানে নৌকা থাকে, নৌকা করে যদি এখানে কেউ ঘুরতে চায় তাহলে এরা এই নদীর আশপাশটা একটুখানি ঘুরিয়ে দেয় নৌকায় চেপে। তো চলুন এবার আমরা সূর্য ঘড়িটার দিকে একটুখানি দেখি যে জিনিসটা কীরকম। যখন ওইখানে ছায়া পড়ে তো এখন আমরা সূর্য ঘড়ির কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন সূর্য ঘড়ি, এটা আগেকার সময় যখন ঘড়ি আমাদের এরকম আধুনিক ঘড়ি ছিল না তখন এরকম সূর্যের ছায়ার মাধ্যমে এই ঘড়িটা দেখা হতো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে 12টার কাঁটা, 1টার কাঁটা, 2টোর কাঁটা, 3টের কাঁটা দেওয়া আছে। তো এই ছায়াটা দেখে বোঝা যাবে যে কটা বাজে। দেখুন এই কাঁটাটা এখনও একের ঘরে টাচ করেনি এবং তার মানে একটা বাজতে আর 3-4 মিনিট বাকি হয়তো হবে। আর আমার ঘড়িতে দেখুন এখন কটা বাজে, আমার ঘড়িতে বাজে 1টা বাজতে, এই 1টা বেজে 5। আমার ঘড়িটা হচ্ছে 4 মিনিট ফাস্ট আছে, 4-5 মিনিট ফাস্ট আছে। তো একদম এক্স্যাক্ট টাইমিংই দেখাচ্ছে, মানে কতটা নিখুঁত এই সময়টা দেখুন যে একদম পুরো এক্স্যাক্ট টাইমিং দেখা যাচ্ছে। তো এইভাবে এরা সময় নির্ধারণ করতো। তো এরপর এখন যাবো আমরা ক্লক টাওয়ারের দিকে। তো চলুন। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাব। তো এখানে দুটো সিঁড়ি আছে, একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য, দুটো আলাদা আলাদা সিঁড়ি। তো এইটা সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরে উঠবো, ছেলেদের সিঁড়ি দিয়ে। আর এই মিনারটার উচ্চতা প্রায় হচ্ছে আপনার 150 ফুটের কাছাকাছি হবে উচ্চতা। আর এখানে প্রায় 152টা সিঁড়ি আছে। তো দেখা যাক কতটা পরিশ্রম সাধ্য হয় জিনিসটা। আসুন। পুরোনো দিনের কনস্ট্রাকশন, একটা অদ্ভুত ফিল আসছে, বেশ ভালো লাগছে, একটু হাঁপিয়েও যাচ্ছি, ভালো লাগছে। হুগলির ইমামবাড়ার বিশেষ আকর্ষণ হলো এই ঘড়িঘর। 1852 সালে লন্ডনের বিখ্যাত কোম্পানি বিগ বেনের নির্মাতা এডওয়ার্ড জন ডেন্টের কাছ থেকে 11,721 টাকায় এই ঘড়িটি কেনা হয়েছিল। এখানে একটা ছোট ঘন্টা আছে আর একটা বড় ঘন্টা আছে। প্রতি 15 মিনিট ছাড়া ছাড়া ছোট ঘন্টাটা আর প্রতি 1 ঘন্টা ছাড়া ছাড়া বড় ঘন্টাটা বেজে ওঠে। এই ঘন্টার শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায়। এই ঘড়িটাকে সচল রাখার জন্য বিশাল একটা চাবি ব্যবহার করা হয়। এই চাবিটা আবার ঘোরাতে 2জন মানুষের প্রয়োজন হয়, এটা এত বড় একটা ঘড়ি। এরপর আমরা চলে আসি ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ দেখার জন্য। মূলত ক্রিসমাস, গুড ফ্রাইডে এই কয়েকটি বিশেষ দিন ছাড়া সব দিনই এই ব্যান্ডেল চার্চ খোলা থাকে।
সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে এই চার্চটি এবং এখানে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য থাকে না। এবার আমরা চলে এসেছি এখন ব্যান্ডেল চার্চে। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় ব্যান্ডেল চার্চে ঢোকার মুখে। তো এখন আমরা এই এন্ট্রান্স গেট দিয়ে ঢুকবো। তো চলুন। চলে এসেছি ব্যান্ডেলের মূল আকর্ষণ ব্যান্ডেল চার্চে। তো আমরা এখন এই পেছনেই আছে আপনার ব্যান্ডেল চার্চ, ব্যাসিলিকা অফ দি হোলি রোজারিও, যার আর এক নাম হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো ওখানে এখন আছি গেটের এন্ট্রান্সের মুখে। চার্চটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন ভেতরে যাই। 16 শতাব্দীর মাঝামাঝি সময় পর্তুগিজরা বাণিজ্যের উদ্দেশ্যে বাংলার হুগলি নদীর তীরে বসতি স্থাপন করতে শুরু করেন। 1579 সালে মোগল সম্রাট আকবর পর্তুগিজদের ধর্মপ্রচারের স্বাধীনতা এবং গির্জা তৈরির অনুমতি দেন। শুধু তাই নয়, গির্জা তৈরির জন্য তিনি অনেকটা জমিও দান করেন। এরপর 1599 সালে পর্তুগিজরা এখানে প্রথম একটি গির্জা নির্মাণ করেন, যা বর্তমান ব্যান্ডেল চার্চের আদি রূপ বলে মনে করা হয়। সম্রাট শাহজাহানের রাজত্বকালে পর্তুগিজদের সঙ্গে মোগলদের সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ ছিল যে পর্তুগিজরা নাকি জলদস্যু বৃত্তিতে লিপ্ত হয় এবং জোরপূর্বক ধর্মান্তরিত করে। 1632 সালে শাহজাহান হুগলি আক্রমণের নির্দেশ দেন। যুদ্ধের সময় মোগল সৈন্যরা গির্জাটি জ্বালিয়ে দেন। গির্জার প্রধান পুরোহিত ফাদার জোয়ান দ্য ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়। কথিত আছে গির্জার এক ভক্ত টিয়োগো মা মেরির মূর্তিটি রক্ষা করার জন্য সেটিকে কোলে নিয়ে হুগলি নদীতে ঝাঁপ দেন। যুদ্ধে টিয়োগো মারা যান, কিন্তু মূর্তিটি তলিয়ে যায় জলের তলায়। আগ্রায় কারাগারে ফাদার দ্য ক্রুজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শাস্তিরূপে তাকে একটা ক্ষিপ্ত হাতির সামনে ফেলে দেওয়া হয়। কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। হাতিটি ফাদারকে মেরে ফেলার বদলে শুঁড়ে করে তাকে পিঠে চাপিয়ে নেয় এবং সম্রাটের সামনে নতজানু হয়। এই অবাক দৃশ্য দেখে সম্রাট শাহজাহান বিস্মিত হন এবং ফাদারকে মুক্তি দেন। তিনি পর্তুগিজদের আবার হুগলিতে ফিরে আসার অনুমতি দেন এবং গির্জা পুনর্গঠনের জন্য 500 বিঘা জমি নিষ্কলভাবে তাদেরকে দান করেন। ফাদার দ্য ক্রুজ হুগলিতে ফিরে এসে গির্জা পুনর্নির্মাণের কাজ শুরু করেন। 1660 সালে গোমেজ ডি সোটো নামে এক পর্তুগিজ নাবিক এই বর্তমান গির্জাটি পুনর্নির্মাণ করেন এবং অলৌকিকভাবে নদীর পাড় থেকে ফিরে পাওয়া সেই মাদার মেরির আওয়ার লেডি অব হ্যাপি ভয়েস মূর্তিটিকে স্থাপন করেন। 1988 সালে পোপ জন পল দ্বিতীয় এই গির্জাটিকে ব্যাসিলিকা হিসাবে ঘোষণা করেন। ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে এবার এখন আমরা যাচ্ছি হংসেশ্বরী কালীমাতার মন্দিরে। এখান থেকে প্রায় ব্যান্ডেল চার্চ থেকে আপনার দূরত্ব হচ্ছে প্রায় 8 কিলোমিটার মতো, আর যেতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিটেরও বেশি লাগবে। 20-25 মিনিট লাগবে। 15 মিনিট তো লাগবেই না, ভুল করে ফেলেছি, 20-25 মিনিট লাগবে আপনার। তারপর ওখানে গিয়ে যদি দেখি যে ওখানে ভোগ খাওয়ার একটা ব্যবস্থা থাকে, তবে আমরা একটু লেট হয়ে যাচ্ছি, জানি না ভোগ পাবো কিনা। যদি ভোগ পাই তাহলে সেটাও আপনাদেরকে দেখাবো, ওখানে ভোগের কিরম কি ব্যাপার আছে না আছে। তো এখন আমরা হংসেশ্বরী মন্দিরে ফিরে যাচ্ছি। হংসেশ্বরী মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করার আগেই রাস্তার ধারে প্রচুর পুজোর ডালার দোকান আছে। তো সেখান থেকে আপনি পুজোর ডালা সংগ্রহ করে নিয়ে পুজো দিতে পারেন। আর মূল মন্দিরে প্রবেশ করার আগে মন্দির কমপ্লেক্সে যেহেতু জুতো পরে যাওয়া নিষেধ, সেই জন্য আপনি এখানে যে কোনো জুতোর কাউন্টারে জুতো জমা রেখে মন্দিরে যেতে পারেন। মন্দিরের গঠনটি মূলত তন্ত্রসার মতে নির্মিত হয়েছে। মন্দিরে মোট 13টি মিনার রয়েছে। প্রতিটি মিনার এক একটি প্রস্ফুটিত পদ্মফুলের মতো দেখতে। এই মিনারগুলো মানুষের শরীরের নাড়ি বা চক্রের প্রতীক হিসাবে ধরা হয় এবং মন্দিরটির উচ্চতা প্রায় 70 ফুট। আর এই মন্দিরটির উল্টো দিকেই রয়েছে একটি রাজবাড়ি। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাজা নৃসিংহদেবের দাদু রামেশ্বর দত্ত নির্মিত অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরের গায়ে অসাধারণ টেরাকোটার কাজ রয়েছে। হংসেশ্বরী মন্দিরে আসি। এই হংসেশ্বরী মন্দিরে মা কালী এখানে জগৎজননী দক্ষিণা কালী রূপে পূজিত হন। 1799 খ্রিস্টাব্দে আপনার মহারাজা নৃসিংহদেব রায় এই মন্দিরটি স্থাপন করা শুরু করেন। এটি 5তলা মন্দির, আর এটি 2 তলা পর্যন্ত নির্মাণ করার পরে উনি মারা যান 1802 সালে। তারপর উনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী এই মন্দিরটিকে সম্পূর্ণ করেন। এটি আপনার দেখবেন রাশিয়ার সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রালের অনুকরণে তৈরি বলে মনে হবে আপনার। সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল রাশিয়াতে অনেকটা এই স্টাইলেই তৈরি, ওটার অনুকরণে এটা তৈরি হয়েছে বলে আপনাদের মনে হবে, হতে পারে। আর এই হংসেশ্বরী রাজা নৃসিংহদেব রায়ের মায়ের নাম ছিল হংসেশ্বরী, তা ওনার নাম অনুসারে এই দেবী হংসেশ্বরী হিসাবে পূজিত হন এখানে।
এই মন্দিরের প্রধান দেবী হলেন মা হংসেশ্বরী। দেবী নিমকাঠ দিয়ে নির্মিত এবং নীল বর্ণের। দেবী একটি পদ্মের উপর আসীন এখানে, যা মহাদেবের নাভি থেকে নির্গত হয়েছে বলে মনে করা হয়। হংসেশ্বরী মন্দির দেখার পরে আমরা এগোতে থাকি লাহিড়ী বাবার আশ্রমের দিকে। যাওয়ার পথে আমরা দেখে নিই রঘু ডাকাতের কালীবাড়ি এবং গাজী দরগা, কিন্তু গাজী দরগাতে কোনো ভিডিও করা অ্যালাউ না থাকায় সেখানকার কোনো ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রঘু ডাকাতের কালীবাড়ির কাছে। এখন আমরা লাহিড়ী বাবার আশ্রমের দিকে যাচ্ছি। এখানে রাস্তায় প্রচুর টোটো অটোর জ্যাম লেগে রয়েছে, টোটো আর আগে এগোতে পারছে না, সেই জন্য এখন আমরা বাকি পথটা হেঁটে হেঁটে যাচ্ছি। গ্রামের রাস্তা, ভালোই লাগছে দেখতে, পরিবেশটাও খুবই সুন্দর। সব মানুষ যাচ্ছে আমাদের মতো হাঁটতে হাঁটতে। লাহিড়ী বাবার এই আশ্রমে যাওয়ার পথের দুধারে এখানে প্রচুর পিকনিক স্পট আছে। এখানে পিকনিক করতে পারেন মানুষজন এসে। এখানে সমস্ত রকমের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছি। প্রচুর মানুষের দল। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে লাহিড়ী বাবার আশ্রম রয়েছে। এখানে এখন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড। আর রাতের বেলার এর সৌন্দর্যই আলাদা, এর লাইটিংয়ের ফলে দেখতেই পাচ্ছি। এর ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অনুমতি নেই, সেই জন্য ভেতরে ক্যামেরা নিয়ে যাব না। বাইরে থেকেই দেখে বুঝতে পারছেন যে মন্দিরের ভেতরটা কতটা সুন্দর হবে। তো এখন এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। চারিদিকে প্রচুর আলোর রোশনাই, আর এখানে প্রচুর মানুষ, ভিড়। লাহিড়ী বাবার এই আশ্রম দেখার মধ্যে দিয়ে আজকের ভিডিও আমাদের এখানেই শেষ হলো। আবার দেখা হবে কোনো আগামী ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।